আমি প্রথম যে ঘটনাটা পড়ব সেই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। আমি তার মতো করেই পড়ার চেষ্টা করব। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন এটা জানতে চাইব না, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। এই মহামারীর দিনেও আপনি যে ক্ষণিকের আনন্দ দেওয়ার চেষ্টা করছেন, এটার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাসা অনেক দূরে হওয়াতে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও আপনাকে নিজের হাতে টাইপ করে ঘটনাটা পাঠালাম। ঘটনাটি লিসেনারদের সাথে শেয়ার করলে অসুস্থতার মাঝে কষ্ট করে লেখাটা সার্থক হবে। আমি এখানে একটু বলে রাখি, এটা উনি লেখেননি, আমি বলছি। আপনি সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনা করি এবং খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসুন। আমি অসুস্থ থাকায় তারপর তিনি লিখছেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, সেজন্য সকল লিসেনারদের কাছে আমি দোয়া প্রার্থী। ইনশাল্লাহ সবাই আপনার জন্য দোয়া করবেন। আমার পরিচয় দিলে সমস্যা নেই। আমি তুষার মাহমুদ, রাজশাহী জেলার পুঠিয়া থানার তাড়াশ নামক গ্রাম থেকে ঘটনাটি লিখছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। যেহেতু ঘটনাটি একটি বাগানকে কেন্দ্র করে, তাই ঘটনাটির প্রমাণস্বরূপ সেই বাগানের কিছু ছবি ইমেইল করে পাঠিয়ে দিলাম। জানি না ঘটনাটি তেমন ভৌতিক কিনা, তবে আমি যে কালো সময়টা পার করেছি তা কখনো আমি এবং আমার পরিবার ভুলতে পারবে না। ঘটনাটি শুরু হয় 2013 সালের মে মাসের দিকে। আমি তখন সবে মাত্র ক্লাস 7-এ পড়ি। দিনটি ছিল বুধবার। কেন জানি সেই দিনটিতে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হালকা বাতাস হচ্ছিল আর আমার মনটা সবসময় বিচলিত হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না। তো মানসিক অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে জাগার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ দেখি আকাশে মেঘ গুড়গুড় করে প্রচণ্ড ঝড়ের আকার ধারণ করছে। বলে রাখা ভালো, সময়টা ছিল আমের সিজন, তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ পটু। মূল ঘটনা এখান থেকেই শুরু। আমি 7-5 না ভেবে বস্তা খুঁজে তড়িঘড়ি করে যেতে থাকলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে। পেছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন। তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট 3-4-এর মধ্যে পৌঁছে গেলাম। প্রথমে আমার বাপ দাদার ভিটে, যার নাম ছিল তুতের জমি। অনেক মানুষ থাকার ফলে ওখানে 5 মিনিট বিভিন্ন আম গাছের নিচে দৌড়াদৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না। তো ঠিক আমাদের জমি থেকে 2টা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান। গোরস্থানটির নাম হলো ইরানের বাগান। বাগানটি অনেক ভয়ানক। দিনের বেলা সব সময় মানুষ খুব বেশি একটা যাওয়া আসা করতো না সেখানে, মানে দিনের বেলাতেও যেত না আর কি। জায়গাটা এত পরিমাণ হন্টেড ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না। যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেয়া হতো। ওইটা আমাদের দূর সম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল। আমি সেই আম বাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত। আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই, তাই অনেকগুলো আম সংগ্রহ করা যাবে। কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম, মাসখানেক আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে। দেখলাম লাশটি পচে গলে গিয়েছে। যাক, সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল। আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম। চারিদিকে কোনো প্রাণীর ছায়া নেই। সেই বাগানটিতে আমি একা। এভাবে কিছুক্ষণের ভেতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম। কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম। এবার
পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল। সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু হলেও ছিটকিয়ে পড়ে। আজব ব্যাপার হলো সেই বাগানটি, সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে 1 ইঞ্চিও নড়েনি। আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগোলাম। আমটির কাছে গিয়ে দেখি মিনিমাম 3-4 কেজি হবে। আমি ভাবলাম একটি স্বাভাবিক আম কত কেজি ওজন হতে পারে? খুব বেশি হলে 500 গ্রাম বা 800 গ্রাম। তবু মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেই মাত্র তুলতে যাব সেই মুহূর্তে হ্যাঁচকা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম। কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে, অনুভব করলাম ঠিক তেমনি ভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে। আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে। তখন আমার বুঝতে বাকি রইল না, আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয়ে আল্লাহকে ডাকাডাকি শুরু করলাম। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে। সাথে সাথে সূরা ইখলাস পাঠ করে বুকে ফোঁ দিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয়। আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর পেছনের দিকে তাকাতেই এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিপ দিয়ে ধরল। সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল। এটার পর আমার মাথা আর কোনো দিকে নাড়াতে পারছিলাম না, ঘাড় নাড়াতে পারছিলাম না। এটা দেখে বেশ ভয় পেয়ে ঠিক 1 বাগান পরে এক দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় অবস্থান করলাম। আমি ভাবিকে গিয়ে বললাম, দেখুন তো ভাবি, আমার ঘাড়টা ঘুরছে না কেন? ভাবি ঘাড়টাকে সোজা করার চেষ্টা করলো, কিন্তু আমি বেশ ব্যথা পাবার কারণে বেশি জোরাজুরি করলো না। ভাবি যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা হলো কিভাবে, তখন ঘটনার অর্ধেক না বলতেই সেন্সলেস হয়ে তাদের বাসার বারান্দায় লুটিয়ে পড়লাম। সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা। তার মিনিট 5 মধ্যেই আমার জ্বর চলে আসে। আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এভাবে আমি 2 দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে। চোখ খোলার পর দেখলাম আমার মা, বাবা, আপু, চাচি, চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল। আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম। ঠিক পূর্ব মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না। সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হলো না। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল। আমি সব তাদেরকে খুলে বললাম। সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সব শুনে কিছু ওষুধ লিখে দিয়ে তিনি বিদায় নিলেন। সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না। এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়ল। অন্যদিকে আমার ফুফাতো বোনের বিয়ে দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে। যাওয়ার পর হুজুর, যিনি সম্পর্কে আমার ভাই হন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে। তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন, এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। এর একমাত্র সমাধান কোনো ফকির বা ওঝাই দিতে পারবেন। হুজুর অর্থাৎ আমার সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার শরণাপন্ন হতে বললেন। পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন। সেখানে আমাকে 1 পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো। ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল। যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল তখন আমি জ্ঞান হারালাম। যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি।
সামনে এক ফকির কি যেন পড়ছিল আর সামনে রাখা এক গ্লাস পানিতে ঝাড়ফুঁক করছিল। তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম। পানিটুকু খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘাড় স্বাভাবিক, অর্থাৎ ঘোরাতে পারছি, হালকা হয়ে গেছে। তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ফকির নানা বারান্দায় 10 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমি কিছু বুঝতে পারলাম না। ঘণ্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন, কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ছিল না। ততক্ষণে বুঝলাম জিনটি ফকির নানার শরীরে ভর করেছে। বেশ কর্কশ কণ্ঠ নিয়ে বললেন, ছেলের বাবা মাকে কাছে আনুন। আসার পরপরই বলল, আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে, আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই, আপনারা কি দেবেন? বিনিময়ে আপনাদের অনেক টাকা পয়সা সোনা মণি মুক্ত হবে। কিন্তু আমার বাবা মা আমাকে দিতে অস্বীকৃতি জানালেন। তবু এভাবে 3 বার প্রশ্ন করা হলো, বলল যে না। তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন, তোর পরিচয়, কেন এই ছেলের উপর ভর করেছিস সব বল। জিনটি বলল তার নাম হাকমত, সে তার পরিবার নিয়ে ওই গোরস্থান কবরেই বসবাস করে। সপ্তাহখানেক আগে তার গাছে হাসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে, যা সেই কোপের মাঝে একটা কোপ তার মেয়ের পায়ে লাগে। কিন্তু কোপ লেগে আঘাত লাগার পরেও সে তার পরিবারকে জানায়নি, কারণ ছেলেটাকে তার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর 2-3 দিন পরে ছেলেটার পরিচয় আমার মেয়ে এনে দেয়। ছেলেটি বাগানে রেগুলার ঘুরতে আসলেও তাকে কখনো একা পায়নি, কিন্তু ঝড়ের রাতে একা পেয়ে আমাদের জগতে নিয়ে আসার ক্রিয়াকলাপ করছিলাম। তখন সে সময়ে আমি আল্লাহর নাম জপ করছিলাম এবং সূরা ইখলাস পড়ে পুরো শরীরে ফু দিয়ে শরীরটি ছাড়িয়ে নেয় ছেলেটি। যেহেতু সপরিবারে ছিলাম আল্লাহ ভীরু, ছেলেটি আল্লাহর কাছে বিচার দেওয়ায় তার ঘাড় মোটকে তার ওপর ভর করি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, এই ছেলেকে আমরা নিয়ে যেতে চাই। সবকিছু শোনার পর ফকির নানাও আমাকে দিতে অস্বীকৃতি জানায়। তারপর বলা হয়, তুই অন্য কিভাবে এই ছেলেকে ছাড়বি? সেও আমাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। জিনটি বেশ কিছু শর্ত দেয়। ছেলের সাথে আমি সব সময় থাকবো, কিন্তু ক্ষতি করব না। মাসে একবার স্বপ্নে আসব। তাকে আমি টাকা ধন দৌলতের লোভ দেখিয়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে আপনারা কেউ বাধা দিতে পারবেন না। শর্তগুলো মানার মতো হলেও ফকির নানার শরীর থেকে জিনটি চলে যায় এবং ফকির নানা আবার মাটিতে লুটিয়ে পড়েন। এইবার ফকির নানার 10 মিনিটে জ্ঞান ফিরল। তারপরে উঠে আমার হাতে এবং কোমরে 2টি তাবিজ বেঁধে দিলেন। তারপর থেকে প্রত্যেক মাসেই আমার স্বপ্নে হাকমত আসে, এসে টাকা সোনার লোভ দেখিয়ে তার সাথে যাওয়ার প্রস্তাব রাখে। হাকমতের এই স্বপ্নে আসা 7 বছর হলে নিরবিচ্ছিন্নভাবে এটা চলছে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত তার লোভে আমাকে ফেলতে পারেনি। সবাই দোয়া করবেন যেন সে আমাকে তার ফাঁদে কখনো ফেলতে না পারে। ফকির নানা এটা সমাধান রূপে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। এই ছিল ঘটনা। আমার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। পড়ে শোনালাম ঘটনাটি এবং আমি বিশ্বাস করি আপনারাও জানেন যে এটা ঝড়ের সময় হয়তো এখন আম কুড়াতে আমরা যাবো কিনা জায়গা, তবে বাসায় যদি তাদের গাছ আছে তারা তো নিশ্চয়ই আম কুড়াতে যাবেন। একবার হলেও এই গল্পটা কিন্তু মনে পড়বে যদি কোনো সন্ধ্যাবেলায় ঝড়ের দিনে সত্যিই আম কুড়াতে যান। সাবধান, হাকমত আপনার বাগানেও থাকতে পারে। তো এই ছিল ঘটনা এবং আপনি ভেবে দেখুন যে কি চমৎকার একটা ঘটনা, কি চমৎকারভাবে তিনি লিখেছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনি পুঠিয়া রাজশাহী জেলা অর্থাৎ আমের শহরের মানুষ আপনি, এবং আম নিয়েই ঘটনাটা লিখেছেন। এবং আপনার ঠিকানাও যে জায়গাটা সেটা হচ্ছে আমগাছি রোড, তারাস, বানেশ্বর, পুঠিয়া রাজশাহী। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী ঘটনার প্রত্যাশায় রইলাম। Hood FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। যদি আমাদের লিখতে চান তাহলে চলে যান russell.booth.com@gmail.com অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আর যদি আমাদের ফেসবুক
পেজ ভিজিট করতে চান, চলে যান www.facebook.com/russell.স্বাধীন। আপনারা ভূত.com শুনছেন স্বাধীন মিউজিক অ্যাপে। এই করোনার সময় আমি যদি বলি যে সবচাইতে বেশি অবদান রাখছেন কারা, কারা জীবন বাজি রেখে কাজ করছেন, আসবে আমাদের অনেকের নাম। তার মধ্যে প্রাণ দিতে হয়েছে এমন কারণ আমি যদি বলতে বলি তাহলে আমরা প্রায় সবাই বলবো ডক্টর মঈনের নাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে ভূত.com এর পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে। এই ভয়ঙ্কর সময়টিতে জীবনের ঝুঁকি নিয়ে যারা রোগীর পরিচর্যা করছেন, সেবা দিচ্ছেন, পাশে আছেন, তারা আসলেই মহামানব। অন দ্যাট নোট, এখন যে ঘটনাটা আমি আপনাদের জন্য প্লে করব সেটিও একজন ডক্টরের। চলুন শুনে আসি ঘটনাটি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সালাম রাসেল ভাই, আমি সঙ্গত কারণে আজকে আমার নামটা গোপন রাখছি, কিন্তু পরবর্তীতে আমার নামটা আপনাকে শেয়ার করব। কিন্তু এই অডিও ক্লিপে আমি শেয়ার করলাম না। আশা করি আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালো থাকার দলে। আজকে আপনার স্টুডিওতে এসে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারলাম না, তাই অডিও ক্লিপটা পাঠাচ্ছি। আমি একজন সরকারি চিকিৎসক হিসেবে আছি এবং যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা খুব একটা ভয়ের না, যেটা আমার জীবনে হয়েছে এবং এটা আমার সরকারি চাকরি সূত্রে যেখানে পোস্টিং ছিল সেখানকার ঘটনা। জায়গাটি ঢাকা থেকে খুব কাছে এবং এমন একটি জায়গা যেখানে দিনে গিয়ে দিনে আসা যায়। তারপরও আমি সেখানে একটি রেস্ট হাউসে থাকতাম। অনেকেই আমার সাথে রেস্ট হাউসে ছিলেন, সবাই মোটামুটি বিসিএস ক্যাডারই ছিলেন যারা ছিলেন। রেস্ট হাউসটা আসলে একটা অফিসের একতলা দোতলা নিয়ে অফিস। সে একতলায় অফিস ছিল আর দোতলায় হচ্ছে থাকার ব্যবস্থা ছিল, তিনতলাও আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন একতলাতে প্রায় 10টার মতো রুম ছিল, তারই একটা রুমে আমি থাকতাম এবং আমার পাশে একজন জাজ সাহেব ছিলেন এবং এরকম আরো বিভিন্ন জন থাকতেন যারা কোয়ার্টার পাননি এরকম, কিন্তু মহিলা কেউ ছিলেন না, আমি থাকতাম। তো যে রাতের এটা ঘটনা, সে রাতে আসলে আমি যথারীতি 10টার সময় ঘুমিয়ে পড়তাম এবং যেহেতু অনেক বড় একটা প্রায় 1 বিঘা জমির ওপর এই স্ট্রাকচারটা ছিল, তো আর যেহেতু আমার একা থাকা পড়তো, তখন আমি লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম। আমি লাইট বন্ধ করে ঘুমাতাম না, একটা লাইট থাকতো, হয় বাথরুমের লাইটটা জ্বালানো থাকতো বা রুমের লাইটটা জ্বালানো থাকতো। আর আমার এই যে কোয়ার্টারটা ছিল তার পিছনেই আর কি একটা লেক ছিল, মানে প্রায় রাত 10টা-11টার সময় খুব শিয়াল ডাকতো বা দেখা যেত ছেলেপেলেরা আড্ডা দিতে এসছে, বিশাল লেক ছিল। তো এই জন্য আমি কিছুটা নিজের নিরাপত্তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে রাখতাম আর জানলা সব ভালো করে বন্ধ করে, দরজা বন্ধ করে এরকম করে মশারি টাঙিয়ে শুতাম। তো রাতের বেলা আমি 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, এটা আমার খেয়াল আছে। তো হঠাৎ করে রাত আনুমানিক কটা হবে আমার খেয়াল নেই, আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়াতে আমি বুঝলাম যে পুরোপুরি একটা অন্ধকারের মধ্যে আছি, একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন আমার মনে হয় যে হয়তো বা এখানে খুব কারেন্ট যায়, হয়তো বা কারেন্ট গেছে, কিন্তু এখানে যে আমি এতদিন ধরে আছি আমি কখনো রাতে কারেন্ট যেতে দেখিনি, কিন্তু কারেন্ট ছিল না। কিন্তু আমি কিছুক্ষণ পর আমি বুঝলাম যে হয়তো বা 10-15 সেকেন্ড পরে আমার মনে হলো যে না, শুধু কারেন্টের জন্য আমার ঘুমটা ভাঙে বা গরম লাগছে সেজন্য ঘুমটা ভাঙে, আমার ঘুমটা আসলে একটা শব্দে ভেঙেছে এবং শব্দটা ছিল অনেকটা ঝনঝন করে স্টিলের বা তামার বা কাঁসার বাসন কোসন পড়লে যেরকম একটা ঝনঝন শব্দ হয় সেরকম, কিন্তু ওটা এতটাও ঝনঝন না যে কিছু পড়েছে, সেটা শব্দটা ছিল যে মাটিতে এরকম গড়িয়ে কিছু যাচ্ছে, কাঁসার বা স্টিলের কোন জিনিস মাটিতে গড়িয়ে যাচ্ছে এবং এটা যেহেতু কার্পেটের উপর দিয়ে যাচ্ছে, তো শব্দটা একদম খুব ওরকম, তার কিন্তু এটা যেহেতু অনেকক্ষণ ধরে যাচ্ছে আমার মনে হচ্ছে সেজন্য আমার ঘুমটা ভেঙেছে। এবং আমি তখন
শব্দটা কোথা থেকে হচ্ছে এটা দেখার জন্য আমি কোথাও একটু আমি পা দিকে টার্ন নিলাম, তাকালাম। আমি খেয়াল করলাম যে একটা বল, একটা মানে বাচ্চারা যেরকম বল দিয়ে খেলে এরকম একটা বল, এবং সেটা পুরোপুরি আগুনের একটা গোলার মতো, কিন্তু সে আগুনটা একদম যে দাউদাউ করে জ্বলা আগুন, যেমন আমরা আগুন ধরালে যেরকম হয় সেটা না, খুব মাইল্ড মাইল্ড, যেমন আমরা ল্যাম্পের আলো জ্বলে ঠিক এরকম টাইপের, কিন্তু পুরো কালারটা হচ্ছে কমলা বা লালের কাছাকাছি আভাটা। এবং ওই বলটা মাটিতে গড়িয়ে একবার এদিকে আসছে, ওদিকে আসছে, এবং ওই বলটা নিয়ে কেউ খেলছে। আমি এরপরে দেখলাম যে যে খেলছে, যে তার মুখটা আমি দেখতে পেলাম অনেকটা শ্রীকৃষ্ণের ছবি যেমন আমরা দেখি, তার গায়ের রং পুরোই নীল, বা চোখটা খুব সুন্দর টানা, ঠোঁটটা একেবারে কমলা বা লাল, চুলগুলো বড় বড়, ঠিক ওরকম টাইপের একটা খালি গা, ওরকমই এরকম ধুতির মতো পরা বা ওরকম কিছু। আমি তো কতটা সময় খেয়াল করিনি কাপড়টা, কিন্তু গায়ের রংটা যে এরকম নীলচে ছিল, বা খুব সুন্দর চোখগুলো যে খুব সুন্দর কাজল দেওয়া আঁকা ছিল, এরকমটা আমার মনে হলো। এবং মনে হলো যে এটা 2-3 বছরের বাচ্চা এরকম টাইপেরই হবে। সে বলটা ধরেছে, আবার বলটা ছুঁড়ে মানে মাটিতে গড়িয়ে আরেকজনকে দিচ্ছে, এবং যাকে দিচ্ছে তাকে আমি আসলে দেখতে পাচ্ছি না। সে একজন আছে তো এটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে, পুরোপুরি একদম কালো একটা স্ট্রাকচার আমার সামনে, খুব লম্বা, মনে হচ্ছে ছাদ পর্যন্ত গেছে, এরকম মনে হলো কিছু একটা দাঁড়িয়ে আছে, যার জন্য আমি আরেকজন যে আছে তাকে আমি দেখতে পাচ্ছি না। তো এরকম অবস্থা আমি একটু অ্যাস্টনিশড হলাম, যেটা এটা কি দেখছি। ওটার জন্য আমি কোথাও আরেকটু উঠতে গিয়েছিলাম, যে একটু ভালো করে হাতের উপর ভর দিয়ে একটু উঠে দেখি কি কি দেখছি আমি। এবং একটা জিনিস খেয়াল করলাম, আমার মশারিটাও মনে হলো নেই, কারণ আমি সরাসরি দেখতে পাচ্ছি, মশারির ভেতর দিয়ে যে দেখছি তা না। পরে দেখলাম যে যে আমি নড়ে উঠেছি, যে যে বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর চেহারা, খুব সুন্দর মিষ্টি চেহারা, খুব বলবো যে গ্লোয়িং এরকম, সে বাচ্চাটা আমি দেখলাম যে আমাকে বোধহয় একটু দেখলো, দেখে বলটা ধরলো, খপ করে ধরে যার সাথে সে খেলছে তার দিকে ইশারা করে মুখে একটা আঙ্গুল দিল, যেরকম আমরা চুপ থাকতে বলি, মানে সে ইশারা করে বোঝাচ্ছে যে আমি উঠে গেছি, আমি উঠে গেছি, এটা সে আরেকজনকে বোঝাচ্ছে যে শব্দ হচ্ছে আমি উঠে গেছি। এবং যে ওই ইশারাটা করলো, আমার কাছে মনে হলো যে আমার সামনের যে কালো অবয়বটা ছিল বা যে দেয়ালটা ছিল, ওটা কি ছিল, সেটা নড়ে উঠলো। নড়ে উঠে মনে হলো যে সেটা পুরোটাই আমাকে কভার করে ফেলেছে, আমার উপর ঝুঁকে এসছে এরকম মনে হলো। এবং যেটা আমি ফিল করলাম যে আমার দুটো চোখের পাতা, মনে হলো দুটো আঙ্গুল, খুব গরম দুটো আঙ্গুল, আঙ্গুল দুটো খুব মানে চেপে ধরেছে আমার চোখের পাতাটা। চেপে ধরার সাথে সাথে আমার মানে আমার কোনো আর হুঁশ নেই, আমি একদম মানে আমাকে বালিশের চেপে ধরেছে এরকম মনে হলো। এবং একদম ঘুম, আমি একেবারেই ঘুম, আমার এরকম ঘুম আমার আসে না। সে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম না আমি অজ্ঞান হয়ে গেছিলাম জানি না। পরের দিন আমার মনে আছে আমার 11টা-12টার সময় ঘুম ভেঙেছে, এবং তখন আমি নাস্তা করতে গিয়ে রেস্ট হাউসের দারোয়ানকে খোঁজ করি বা করি, তাকে জিজ্ঞেস করি যে কালকে সে কোথায় ছিল কিনা। তো সে বললো যে আসলে কালকে সে আসেনি, এবং সে আসলে জানতো না যে আমি আছি, মনে করেছে আমি তো ঢাকায় ব্যাক করেছি, তো আসেনি। এবং কালকে আসলে রেস্ট হাউসে কেউই ছিলেন না, ওটা বোধ হয় প্রথমত একটা সরকারি ছুটির আগে পড়ে গেছিল, বা আমি যেতে পারিনি, আসলে আমরা হয়তো বা ছুটি পাইনি, বা অন্য কেউ সবাই ছুটি পেয়েছে বা ছুটি নিয়েছে। যাই হোক, পুরো রেস্ট হাউসে যেটা দাঁড়ালো যে আমি পুরোপুরি একাই ছিলাম। এই পুরো 1 বিঘা একটা বিল্ডিং এর উপরে দেখা গেছে আমি একা ছিলাম। এবং পরবর্তীতে আসলে আমি আর ও পরে রেস্ট হাউসে বা ওই রুমে আসলে থাকার আমি সাহস করিনি, নাইট স্টে আমি করিনি। যেটা এই অতিপ্রাকৃত ঘটনার জন্য যে তা না, অনেকটা নিজের নিরাপত্তার জন্য মনে হলো যে আসলে এত একেবারে একা থাকবো এরকম রিস্ক নেওয়া নামাই ভালো এটা। তারপরে আমি আসলে বদলি হয়ে আসি। ঘটনাটা আসলে খুব ভয়ের যে তা না, কিন্তু অনেকদিন ধরে আসলে ভূত এখন শুনছি, আপনার ভূত এখন শুনেছি, আবার আপনি শুরু করেছেন আপনার যে নতুন যাত্রা, এটা আরো ভালো হয়েছে, আরো ভালো হোক, আরো দীর্ঘ হোক। ভূত এফএম 10 বছর চলেছে, এটা আরো 20 বছর চলতেই থাকুক, সেই শুভ কামনা রইল। ঘটনাটা আসলে এত ভয়ের না, কিন্তু আমার সাথে হয়েছে, এবং আমি আসলে ওদিন আরো বেশি যদি জেগে থাকতাম কি যে হতো আমি জানি না।
ভালো লাগলে শেয়ার করবেন। আসাদ ভাই।